Assalamu alaikum. Dear friend, today I will discuss the self-assessment of health and safety part 3. In this video, I discuss 57 questions and the remaining question will be discussed part 4 and 5. Dear friend, I discuss all the questions in Bengali for our better understanding. Now I go through all the questions one by one. First part, evaluation procedure. 137. Does the facility conduct regular emergency drill for all workers and are they in line with legal requirement? Does the facility conduct regular emergency drill? ফ্যাসিলিটি কি নিয়মিত এমার্জেন্সি ড্রিল পরিচালনা করেন? অল ওয়ার্কার অ্যান্ড আর দে ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী সমস্ত শ্রমিকদের নিয়ে কি ফ্যাসিলিটি নিয়মিত জরুরি ড্রিল পরিচালনা করেন? ইয়েস, আমরা অনেকগুলোই ড্রিল পরিচালনা করি। এর মধ্যে একটা আছে ফায়ার ড্রিল। তো এখানে ফায়ার ড্রিল সম্পর্কে লেবার লতে মানে ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট আইনে যেটা বলা আছে ধারা 62 এর 8, 50 বা ততোধিক শ্রমিক কর্মচারী সম্বলিত কারখানায় প্রতি 6 মাসে অন্তত একবার অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করিতে হইবে, মানে 6 মাসে একবার ফায়ার ড্রিল করতে হবে। বিধি 55 এর 14তে আছে ফর্ম 22 এর ক অনুযায়ী উক্ত মহড়া রেকর্ড সংরক্ষণ করিতে হবে এবং মহড়া আয়োজনের কমপক্ষে 15 দিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক বা নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনকে লিখিতভাবে অবহিত করিতে হবে। এটা হলো ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট। আইনে যেটা বলা আছে যে আপনি যদি ড্রিল করেন, ফায়ার ড্রিল করেন, তবে প্রতি বছরে 2টা করতে হবে, মানে 6 মাসে অন্তত একবার। আর এটা রিটেন ডকুমেন্ট রাখতে হবে ফর্ম 22 এর ক অনুযায়ী এবং মহড়া আয়োজনের 15 দিন পূর্বেই ফায়ার সার্ভিসকে অবহিত করতে হবে। নেক্সট, ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দিস এডিশনাল মেজার ইন প্লেস রিলেটেড টু এমার্জেন্সি ড্রিল? প্রতিষ্ঠান কি এমার্জেন্সি ড্রিল নিয়ে এনি অফ দিস এডিশনাল মেজার মানে অতিরিক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 138, এমার্জেন্সি ড্রিল আর আনঅ্যানাউন্স, এমার্জেন্সি ড্রিল কি পূর্ব ঘোষণা ছাড়াই পরিচালনা করা হয়? ইয়েস। আচ্ছা, আমরা এখানে ইয়েস দেবো না, এটা এখানে হলো যে যদি সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি এটা আমরা করে থাকি তাহলে এক্স দ্বারা সিলেক্ট করবো। এই কোশ্চেনে এগেনস্টে যদি আমরা ড্রপ ডাউন বাটন ক্লিক করি তাহলে 2টা অপশন পাবো, চুজ এবং এক্স। আমরা এখানে এক্স সিলেক্ট করে যাবো, কারণ আমরা যে ড্রিলগুলো করি এটা আনঅ্যানাউন্সও করি, অ্যানাউন্সও করি। তো আনঅ্যানাউন্স আমরা করে থাকি, তো আমরা এক্স সিলেক্ট করবো। 139, এভরি ওয়ার্কার ইভ্যাগুয়েটস, মানে প্রত্যেকটা শ্রমিক কি এই ড্রিলে অংশগ্রহণ করে, ইভ্যাগুয়েট করে, মানে নিরাপদে নেমে আসে? এটাও নেমে আসে, এটা এক্স সিলেক্ট করবো। 140, অল ওয়ার্কার উইথ ডিসএবিলিটিস অর স্পেশাল নিডস আর অ্যাসিস্ট বাই দ্য ফ্রি অ্যাসাইন পার্টনার্স ডিউরিং এমার্জেন্সি ড্রিল অ্যান্ড ইন কেস অফ অ্যাকচুয়াল এমার্জেন্সি। দুইটা, একটা এমার্জেন্সি ড্রিলের সময় আর একটা হলো ইন কেস অফ অ্যাকচুয়াল এমার্জেন্সি, মানে প্রকৃত দুর্ঘটনার সময়, প্রকৃত জরুরি মুহূর্তে। তো কি করে? অল ওয়ার্কার উইথ ডিসএবিলিটিস মানে প্রতিবন্ধী বা অক্ষম শ্রমিক, আর স্পেশাল নিড মানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কারা? মানে আমাদের যদি ইন্ডাস্ট্রিতে চিন্তা করি তাহলে হতে পারে প্রেগনেন্ট ওয়ার্কার, গর্ভবতী মা, এরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তাহলে অক্ষম এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে মানে এমার্জেন্সি ড্রিলের সময় অথবা প্রকৃত জরুরি মুহূর্তে তাদেরকে সাহায্য করার জন্য কি পূর্ব নির্ধারিত ব্যক্তিরা রয়েছেন, পার্টনার রয়েছেন? মানে জরুরি মুহূর্তে তারা যেখানে আসেন ওখান থেকে কি নিরাপদ স্থানে ইভ্যাকুয়েট করার জন্য কি তাদের কি সহযোগী কেউ আসেন, নির্ধারণ করা আছে? ইয়েস, এটা এক্স সিলেক্ট করবো। কারণ আমরা যখন এমার্জেন্সি রেসপন্স প্ল্যান তৈরি করি তখন আগেই নির্ধারণ করে রাখা হয় যে কোন ফ্লোরে মানে ডিজেবল ওয়ার্কার আছে, সেইখানে তাকে কে ডিজেবল ওয়ার্কার আছে রহিম, এই রহিমকে জরুরি মুহূর্তে কে সহায়তা করবে তা এমার্জেন্সি রেসপন্স প্ল্যানে লেখা থাকে এবং তাকে অবহিত করা থাকে যে তুমি নামার সময় লোকদেরকে সহায়তা করবো। এছাড়াও স্পেশাল নিডেড যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, মায়েদেরকে, গর্ভবতী মায়েদেরকে যেটা করা হয় যে অনেক তলার বিল্ডিং যদি থাকে তাহলে উপর থেকে তাদেরকে নিচের দিকে রেখে কাজ করানো হয়। মনে করেন আপনার বিল্ডিং হলো 10 তলা অথবা 15 তলা, তাহলে বিশেষ মুহূর্তে তো আপনার লিফট বন্ধ হয়ে যাবে, তাহলে 10 তলা থেকে নেমে গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে। তো এইটা খুবই মানে রিস্কি এবং একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সেক্ষেত্রে গর্ভবতী মায়েদেরকে উপরের তলা থেকে মানে কাজের এরিয়া নিচের দিকে, দ্বিতীয় তলার দিকে কাজের স্কোপ তৈরি করে দেওয়া এবং ওই ফ্লোরে একজন অ্যাসাইন করে দেওয়া যে এই 10 জন আছে হলো যে প্রেগনেন্ট ওয়ার্কারে যদি বিশেষ মুহূর্তে জরুরি মুহূর্তে এদেরকে এরা সাহায্য করবে। এটা এমার্জেন্সি রেসপন্স প্ল্যানে উল্লেখ থাকবে এবং তাদেরকে আগে থেকে অবহিত করে দিতে হবে। এটা করা হয়, এটা আমরা এক্স সিলেক্ট করবো। অল ওয়ার্কার্স নো দেয়ার প্রাইমারি ইভিকুয়েশন রুট
and their secondary route if the primary route is blocked. সমস্ত শ্রমিকরা কি জানে তাদের ইভ্যাকুয়েশন রুট, প্রাইমারি ইভ্যাকুয়েশন রুট মানে প্রাথমিক যে নামার সিঁড়ি, প্রাইমারি ইভ্যাকুয়েশন মানে সবসময় যে সিঁড়িটা তারা ব্যবহার করে সেটা তারা জানে যে বিশেষ মুহূর্তে সিঁড়িতে নেমে যেতে হবে। তাছাড়াও সেকেন্ডারি রুট মানে দ্বিতীয় যার একটা সিঁড়ি আছে সেটা কি তারা জানে যদি প্রাইমারি রুটটা ব্লক হয়ে যায়? হ্যাঁ জানে। এখানে ইন্ডাস্ট্রিতে একটা প্র্যাকটিস আছে, সেটা হলো যে এমার্জেন্সি সিঁড়ি বলতে এমন কোনো সিঁড়ি নাই যে এটা বন্ধ থাকে শুধু জরুরি মুহূর্তে নামবে, এরকম না। সব সিঁড়িগুলোই সবসময়ের জন্য ব্যবহার হয় এবং সবাই এই সিঁড়ি সম্পর্কে ওয়েল নোন, পরিচিত, মানে সিঁড়ি দিয়ে নামা যায়। কিন্তু একটা ব্যাপার হলো দুইটা যদি সিঁড়ি থাকে তাহলে বলা হয় একটা মেয়েদের সিঁড়ি একটা ছেলেদের সিঁড়ি। এখন ফায়ারের সময় মেয়েরা কি মেয়েদের সিঁড়ি দিয়ে নামবে, ছেলেরা কি ছেলেদের সিঁড়ি দিয়ে নামবে? না, যে যেখানে কাজ করে সেখান থেকে তার নিকটবর্তী সিঁড়ি দিয়ে নামবে। মনে করেন 1 নম্বর সিঁড়ি আর 2 নম্বর সিঁড়ি, আমি 1 নম্বর সিঁড়ি সবসময় জন্য ব্যবহার করে ছেলেরা, 2 নম্বর সিঁড়ি ব্যবহার করে সবসময় ধরে মেয়েরা। কিন্তু 1 নম্বর সিঁড়ি ছেলেরা ব্যবহার করলেও সে ছেলেটা কাজ করে 2 নম্বর সিঁড়ির নিকটবর্তী যায় না, 2 নম্বর সিঁড়ির কাছে। এখন এমার্জেন্সি সিচুয়েশন, অগ্নিকাণ্ড হয়েছে, ভূমিকম্প হচ্ছে বা অন্য কোনো দুর্ঘটনা হচ্ছে, এখন সে কি 2 নম্বর সিঁড়ি থেকে 1 নম্বর সিঁড়ির দিকে ফ্লোর বেয়ে আসবে তারপর কি নামবে, না ওইখান থেকে নেমে যাবে? এটা আগে থেকেই প্রশিক্ষণ দিতে হবে এবং তাদেরকে জানাতে হবে শ্রমিকদেরকে যে এমার্জেন্সি সিঁড়িতে নিকটবর্তী সিঁড়ি দিয়ে নামতে হবে। ওটা যদি তোমার জন্য সেকেন্ডারি সিঁড়ি হয়, মানে তোমার প্রাইমারি সিঁড়ি তো তুমি ছেলেদের সিঁড়ি, তুমি ওইখান দিয়েই নামো, বাট এমার্জেন্সি মুহূর্তে সেকেন্ডারি সিঁড়ি মানে তোমার যে নিকটবর্তী সিঁড়ি আছে সেটা দিয়ে নামবে। এবং কোনো কারণে যদি কোনো একটা সিঁড়ি ব্লক হয়ে যায় তাহলে অবশ্যই দ্বিতীয় যে সিঁড়িটা আছে সেটা দিয়ে নামতে হবে। এটা সবাইকেই আগে থেকেই ইয়ার করতে হবে যে এটা আমরা করে থাকি, এটা আমরা এক্সরেট করব। ফ্যাসিলিটি হ্যাজ designated emergency assembly area, meeting point, which are large enough to safety accommodation all worker. আচ্ছা, ফ্যাসিলিটি হ্যাভ designated emergency assembly area, ফ্যাসিলিটির কি নির্ধারিত অ্যাসেম্বলি মানে সমবেত হওয়ার জায়গা অথবা মিটিং এরিয়া রয়েছে, which are large enough to safe accommodation all worker, মানে এই বিশাল শ্রমিকদেরকে নিরাপদে অবস্থান করার জন্য কি শ্রমিকদের নির্ধারিত এমার্জেন্সি অ্যাসেম্বলি পয়েন্ট আছে? জি আছে, এটা এক্স সিলেক্ট করবো। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই মানে অ্যাসেম্বলি পয়েন্ট আগে থেকে নির্ধারণ করা থাকে। তাদের যদি 2000 ওয়ার্কার থাকে তো 2000 ওয়ার্কারদের অ্যাকোমোডেশন হয়, মানে জায়গা সংকুলন হয়, এরকম করেই প্ল্যান করে রাখা হয়। জি আছে। 143 ওয়ার্কার মিট আট অ্যাসেম্বলি বা মিটিং পয়েন্ট, শ্রমিককে কি অ্যাসেম্বলি অথবা মিটিং পয়েন্টে জড়ো হয়? অবশ্যই হয়। যখন ড্রিল করা হয় বা এমার্জেন্সি সিচুয়েশন হয় সমস্ত শ্রমিকদের নেমে এসে অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হয়। অল পাওয়ার ইজ টার্ন অফ, তখন কি সমস্ত পাওয়ার কি অফ করে দেওয়া হয়, শাটডাউন করে দেওয়া হয়? জি, কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে মেন সুইচ বন্ধ করে দেওয়া হয়। ডোর অ্যান্ড উইন্ডোজ আর ক্লোজড, যদি অ্যালার্ম হয়, যদি পাওয়ার শাটডাউন হয়ে যায় তাহলে দরজাগুলো উইন্ডোজগুলো কি বন্ধ হয়ে? অবশ্যই। ফায়ার ডোর এবং এই উইন্ডোজ বলতে হলো যে এক্সস্ট ফ্যানের যে লিডগুলো আছে, ঢাকনাগুলো আছে, ওইটাও সাথে সাথে বন্ধ হয়ে যাবে। মানে অটো সিস্টেম কানেক্টেড একটার সাথে একটা, ফায়ার অ্যালার্মের সাথে, ফায়ার ডোরের সাথে, এক্সস্ট ফ্যানের যে কভারগুলো আছে, লিডগুলো আছে, এদের সাথে সবার সাথে একটা মাল্টি কানেক্টেড। যখনই অ্যালার্ম হবে সবগুলোই ক্লোজ হয়ে যাবে, জি বন্ধ হয়। স্টাফ মনিটর্স লিডার্স and are present to listen and watch to ensure all alarm work properly and all workers are evacuated as planned. এখানে স্টাফ মনিটর্স অ্যান্ড লিডার্স বলতে বোঝাচ্ছে যখন ড্রিল হয় বা এমার্জেন্সি সিচুয়েশন হবে তখন আগে থেকে নির্ধারণ করা থাকে এই ড্রিলের সময় কে মনিটর করবে, এই 1 নম্বর ফ্লোরটা কে মনিটর করবে, 2 নম্বর ফ্লোরটা কে মনিটর করবে, মানে কি মনিটর করবে যে ওইখানের দরজাগুলো বন্ধ হলো কিনা, ওখানের জানলাগুলো মানে এক্সস্ট ফ্যানের যে কভারটা আছে সেটা বন্ধ হলো কিনা, এক্সিট লাইটগুলো ঠিক মতো জ্বলতেছে কিনা, অ্যালার্মটা বাজতেছে কিনা, সেটা শোনা যাচ্ছে কিনা, সমস্ত শ্রমিকরা কি ইভ্যাকুয়েট করেছে, নেমে এসেছে কিনা, না কিছু কিছু শ্রমিকরা আবার ফ্লোরে থেকে যাচ্ছে। এটা স্টাফ মনিটরস অ্যান্ড লিডার, যারা এখানে লিডার যে মনিটর বলতে বোঝাইছে যারা এই দায়িত্বগুলো পালন করেন। এরা কি দেখেন এবং শোনেন যে অ্যালার্মগুলো সঠিকভাবে বেজেছে এবং সমস্ত শ্রমিকরা যথাযথভাবে নেমে এসেছে? জি, কারণ প্রত্যেকটা ড্রিলের আগে এরকম প্ল্যান করা থাকে, মনিটর করার জন্য লোক রাখা হয়। 147 there is system in place to account for all workers during an emergency evacuation. যখন এমার্জেন্সি ইভ্যাকুয়েশন করা হয় তখন শ্রমিকদেরকে গণনা করার জন্য কি কোনো ব্যবস্থা রাখা হয়? জি ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? এটা প্ল্যানেট এবং আগে থেকে ট্রেন করা। শ্রমিকরা যখন ইভ্যাকুয়েশন করে ফ্লোর থেকে নেমে এসে অ্যাসেম্বলি পয়েন্টে তারা সারিবদ্ধ হয়ে ফ্লোর ওয়াইজ বা ইউনিট ওয়াইজ দাঁড়াবে এবং হেড কাউন্ট করে দেখবে ওই সংখ্যার সাথে পেরোলের যে সংখ্যার মিল আছে কিনা এবং কতজন আসে নাই, কতজন ফ্লোরে থেকে গেছে, এই কাউন্টটা এখান থেকে করা হবে, বোঝা যাবে। তো এটা একটা গুড প্র্যাকটিস। এটা আসলে করা একটু টাফ হয়ে যায়,
নর্মালি যেটা প্র্যাকটিসে আমি দেখেছি, ফ্লোর থেকে নেমে এসে ঠিকই ইউনিট ওয়াইজ বা ফ্লোর ওয়াইজ দাঁড়ায়, বাট হেড কাউন্ট ওইভাবে করে প্রেরোর রেকর্ডের সাথে মিল করে কতজন আসে নাই, এটা কতজন সিঁড়িতে দাঁড়িয়ে আছে, কতজন টয়লেটে গেছে, এটা বের করা একটু চ্যালেঞ্জিং, কারণ সময়টা খুবই কম থাকে। যখন ফ্লোর থেকে বেড়ে এসে অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়ায় তখন তাদের কিছু অ্যাওয়ারনেসমূলক কথা বলে, কিছু ড্রিল করায়, এই জাতীয় সময়তে আসলে এই সময়টা হয়ে ওঠে না। তবে প্রত্যেকেরই এই প্র্যাকটিসটা করা উচিত যে ফ্লোর থেকে নেমে আসলে তারপর তার হেড কাউন্ট করে প্রকৃত সংখ্যার সাথে তার হেড কাউন্টের মিল আছে কিনা, কতজন ঘাটতি আছে, কেন আসে না, পরে এটা অ্যানালাইসিস করা যায়। 148, দেয়ার ইজ অ্যান অ্যাসেসমেন্ট আফটার দ্য ড্রিল টু লার্ন হাউ টু ইমপ্রুভ অ্যান ইভ্যালুয়েশন প্রসেস। এই যে বলা হয়েছে এখানে এই কথাটা বলে দিয়েছে যে যখন আপনার ড্রিল হয়ে যায়, এই ড্রিলের পরে কি আপনারা অ্যাসেসমেন্ট করেন, এখানে আপনাদের কি ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, এখান থেকে কি শিখলেন, ড্রিলে কি কি চ্যালেঞ্জ আছে এবং কি শেখা যায়, কি ইমপ্রুভমেন্ট এরিয়া থাকে, একটু আগেও একটু বলেছি। ড্রিলের যে চ্যালেঞ্জগুলো থাকে সেটা হলো যে শ্রমিকরা সবাই নামে না, কেউ আছে যে ফ্লোরে বসে থাকার চেষ্টা করে, কেউ আছে যে টয়লেটে যায়, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় হলো যে নামার সময় তারা নিকটবর্তী সিঁড়ি দিয়ে নামে না, তা তো জানে ড্রিল হচ্ছে, ওই ছেলেদের সিঁড়িতে নামে, মেয়েদের সিঁড়ি দিয়ে নামে, নামার সময় স্যান্ডেল পায়ে দিয়ে নামে, তাদের মেশিনটা একটু ঘুষিয়ে বন্ধ করে তারপরে নামে, এই যে চ্যালেঞ্জগুলো। তারপর হলো যে নেমেই যে যার লাইনে এসে দাঁড়াবে তা না, একটা লাইন পেলে এসে দাঁড়িয়ে গেল, এই চ্যালেঞ্জগুলো প্রতিটা ড্রিল থেকে অবজার্ভ করা হয় এবং এর জন্য আমাদের ইমপ্রুভমেন্ট এরিয়া কি থাকতে হবে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করা, অ্যাসেসমেন্ট করা, যেরকম কি করতে পারি আমরা, সেখানে হলো ফ্লোরে মনিটরিং বাড়ানো, সবাই যেন নেমে আসে এবং আগে থেকে মানে অ্যাওয়ার করা যে তুমি নিকটবর্তী সিঁড়ি দিয়ে নাও, জুতা, স্যান্ডেল, প্রয়োজনীয় জিনিসপত্র, মেশিন বন্ধ করা, এসব তোমার কিচ্ছু করার দরকার নাই, তুমি দ্রুত নেমে আসো, নামার সময় গণিমসি করা যাবে না, দ্রুত নেমে আসতে হবে, এমন দ্রুত না যেন অ্যাক্সিডেন্ট ঘটে। এই যে বিষয়গুলো হলো ড্রিল থেকে লার্নিং এর বিষয়, এটা এবং ইমপ্রুভমেন্ট করার জন্য নেক্সট প্ল্যান করা, হ্যাঁ এটা করা হয়, সেটা এক্সিলেট করবো। এমার্জেন্সি ড্রিল আর ডকুমেন্টেড ইন এ রিটেন লগ। এমার্জেন্সি যে ড্রিল করা হয় এটাকে লিখিত একটা রেকর্ড রাখা হয়, ইয়েস রেকর্ড রাখা হয়, এটা হলো বিধির ফর্ম 22 ক অনুযায়ী রেকর্ড রাখা হয়। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটা না, উপরে অনেক কিছুই আমাদের আছে, অনেক কিছুই প্র্যাকটিস করতে হয়, এটা আমরা চুজ রাখবো, এটা এক্সিলেট করবো না। আর এমার্জেন্সি ইভ্যাকুয়েশন প্রসিডিউর ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আমাদের কিন্তু একটা এমার্জেন্সি ইভ্যাকুয়েশন প্রসিডিউর তৈরি করতে হবে, মানে নীতিমালা, এই যে কথাগুলো বললাম এটা একটা নীতিমালার মাধ্যমে, পলিসির মাধ্যমে অ্যাড করতে হবে এবং এই প্রসিডিউর ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে হবে। এটা হচ্ছে 151। রেসপন্স টিম, 152 নম্বর কোশ্চেন, ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এ লিগালি রিকোয়ার্ড ফায়ার ব্রিগেড এমার্জেন্সি রেসপন্স টিম অফ দ্য ডেজিগনেটেড ওয়ার্ক উইথ স্পেশাল রেসপন্সিবিলিটিস ফর দ্য ফায়ার সেফটি? সুন্দর একটা কোশ্চেন। সেটা হলো আমরা ল অনুযায়ী 18% ওয়ার্কারদেরকে ফায়ার সেফটি ট্রেনিং দিয়ে থাকি, 6% ফায়ার ফাইটার, 6% রেস্কিউ অ্যান্ড 6% হলো যে আপনার ফার্স্ট এইডার। এই যে 6% টোটাল 18% আমরা যে ফায়ার ফাইটিং ট্রেনিং দিয়ে থাকি, ফায়ার ট্রেনিং দিয়ে থাকি, এরা সবাই কি বিশেষ মুহূর্তে মানে ফায়ারের সাথে কি লড়াই করবে? এটা করে না। অনেক লোক আছে বাট যখন আগুন লাগবে তারা ফ্লোর থেকে কিন্তু নিরাপদ জায়গায় নেমে যায়। তবে তার মধ্যে থেকে কিছু লোকদেরকে এই রেসপন্স টিম হিসেবে তাদেরকে নাম লিস্ট করে আগে থেকে তাদেরকে ট্রেন আপ করে এবং রেসপন্সিবিলিটি দিতে হবে যে তোমরা ফায়ারের সাথে মানে প্রাথমিক অবস্থায় তোমরা ফায়ারের সাথে কি করবা, ফাইট করবা। একটা ফ্লোরে আগুন লাগছে, কোনো একটা আগুনের উৎস হয়েছে, ছোট একটা আগুন, আর সবাই দূর দূর করে নেমে গেলে হবে না, ওখান থেকে একটা এমার্জেন্সি রেসপন্স টিম করে দিতে হবে যে এই 5 জন তোমরা যদি কোথাও আগুন লাগে তাহলে তা কিন্তু তোমরা মানে এই আগুনটা নিভাবার চেষ্টা করবে, একটা এক্সটিংগুইশার দিয়ে সেটাকে নিভাবার চেষ্টা করবে, এরকম ডেজিগনেটেড করে দিতে হবে। হ্যাঁ এরকম করা আছে। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এ লিগালি রিকোয়ার্ড ফায়ার ব্রিগেড অথবা এমার্জেন্সি রেসপন্স টিম? জরুরি একটা টিম কিন্তু করা আছে ফর ডেজিগনেটেড ওয়ার্কার, নির্দিষ্ট ওয়ার্কারদেরকে উইথ স্পেশাল রেসপন্সিবিলিটি দিয়ে ফর ফায়ার সেফটির জন্য স্পেশাল দায়িত্ব দিয়ে এটাকে আপনাকে করতে হবে, যেরকম করা আছে। ইয়েস। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং মেজার ইন প্লেস? এনি অফ দ্য ফলোয়িং মেজার ইন প্লেস রিলেটেড ফায়ার ব্রিগেড বা এমার্জেন্সি রেসপন্স টিম? ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এ ফলোয়িং মেজার্স ইন প্লেস? ফ্যাসিলিটি কি নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করেছে এই এমার্জেন্সি রেসপন্স টিমের ক্ষেত্রে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে তাহলে সেটাকে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 153, মেম্বার অফ দ্য ফায়ার ব্রিগেড বা এমার্জেন্সি রেসপন্স টিম আন্ডারগো বোথ ইনিশিয়াল অ্যান্ড রিফ্রেশার ট্রেনিং অন দ্য রেসপন্সিবিলিটি। এই যে আপনার ফায়ার এমার্জেন্সি টিম রয়েছে, ফায়ার রেসপন্সিবিলিটি টিম রয়েছে, যারা স্পেশাল রেসপন্সিবিলিটি দিয়ে তাদেরকে ট্রেন আপ করা হয়েছে যে বিশেষ মুহূর্তে আপনারা কিন্তু ফায়ারের সাথে ফাইট করবেন, এদেরকে কি মানে বোথ ট্রেনিং, ইনিশিয়াল মানে প্রাথমিক ট্রেনিং এবং রিফ্রেশার ট্রেনিং কি দেওয়া হয়? ইয়েস, এটা এক্সিলেক্ট করবো, কারণ যাদেরকে স্পেশাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে তাদেরকে মাঝে মাঝেই রিনিউ করা হয়, মাঝে মাঝেই ট্রেনিং করা হয়, রিফ্রেশার ট্রেনিং দেওয়া হয়, মনে করে দেওয়া হয় তোমরা কিন্তু এই কাজটা করবা। 154, প্লিজ ডিসক্রাইব হোয়েন অ্যান্ড হাউ often members of the fire brigade বা emergency response team
undergo both initial and refresher training on the responsibility. তাহলে প্লিজ ডিসক্রাইব, তাহলে বর্ণনা করো কখন এবং কিভাবে এই যে এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করা হয়েছে তাদের ইনিশিয়াল এবং রেসপন্স ট্রেনিংটা কখন দেওয়া হয়। আমরা দেখতে পারি এটা আমরা প্রতি 6 মাসে একবার দিই, প্রতি বছরে একবার দিই, প্রতি 3 মাসে একবার দিই, প্রতি মাসে দিই। যেভাবে আপনার পরিস্থিতি আছে, যেভাবে আপনি করে থাকেন সেভাবে এখানে সুন্দর করে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন দিয়ে দেবেন। 155 মেম্বার অফ দিস ফায়ার ব্রিগেড বা এমার্জেন্সি রেসপন্স টিম হ্যাভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট অফ ফায়ার ফাইটিং। এখানে বলা হয়েছে দেখেন যে আপনার তো এমার্জেন্সি রেসপন্স টিম আছে, তবে তাদের কি এই ফায়ারের সাথে ফাইট করার, যুদ্ধ করার মতো কি অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি আছে যথাযথ? অনেক ইকুইপমেন্ট তো আছে, পিপি আছে, তার ভিতরে বিশেষ করে ব্রেথিং অ্যাপারেচার কি আছে? জি আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্রেথিং অ্যাপারেচার থাকতে হবে। তাহলে আগুনের মধ্যে গিয়ে, প্রচণ্ড দোয়ার মধ্যে গিয়ে উদ্ধার কাজ করা অথবা ফায়ারের সাথে ফাইট করা কিন্তু পসিবল হবে না। তাই প্রত্যেক প্রতিষ্ঠানে কী কী থাকতে হবে? ব্রেথিং অ্যাপারেচার থাকতে হবে। এই ব্রেথিং অ্যাপারেচারটা আবার কীভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এবং ব্রেথিং অ্যাপারেচার অ্যাক্টিভ থাকতে হবে, ফাংশনাল থাকতে হবে। ওটা যদি আবার নন ফাংশনাল থাকে, তাই যে ব্রেথিং অ্যাপারেচার পড়বে সেই কিন্তু নিজেই দুর্ঘটনার শিকার হবে। 155 156 নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, না এটা আমরা চুজ রাখবো, উপরে একটাও না, এরকম না, উপরে অনেক কিছুই আমাদের প্র্যাকটিসে আছে। ইজ দ্য ফ্যাসিলিটি অ্যাক্সেসিবিলিটি টু ফায়ার রেসপন্স এর এমার্জেন্সি রেসপন্স ভেহিকেল। সুন্দর একটা কথা, মানে ফ্যাসিলিটি দিয়ে একটা দুর্ঘটনা ঘটলো, সেখান থেকে রেসপন্স ভেহিকেল মানে কি আছে, ফায়ার সার্ভিসের ফায়ার রেসপন্স ভেহিকেল, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে, বা এমার্জেন্সি ভেহিকেল মানে একটা পুলিশের গাড়ি ঢুকবে অথবা একটা অ্যাম্বুলেন্স ঢুকবে, সেটার কি ব্যবস্থা আছে, ঢোকার মতো কি অবস্থা আছে? ইয়েস, কারণ প্রতি প্রতিষ্ঠানেই ধরো ফায়ারের গাড়ি, এমার্জেন্সি গাড়ি, ফায়ার রেসপন্স টিমের গাড়ি ভেহিকেল ঢুকতে পারে, সেরকম ব্যবস্থা করা আছে। ফ্লেমেবল অ্যান্ড কম্বাস্টেবল ম্যাটেরিয়াল 158 আর ফ্লেমেবল অ্যান্ড কম্বাস্টেবল ম্যাটেরিয়াল সেফ স্টোরেজ। এই কম্বাস্টেবল ম্যাটেরিয়াল এবং ফ্লেমেবল ম্যাটেরিয়াল কি নিরাপদ স্টোরেজ করা হয়? নিরাপদ স্টোরেজ বলতে কি বোঝানো হয়েছে, এটা গাইডলাইন দেওয়া হয়েছে। আর ফ্লেমেবল বা কম্বাস্টেবল ম্যাটেরিয়ালই বা কি? এখানে বলা হয়েছে যে সাসেস পেপার, ফেব্রিক, উড, প্লাস্টিক, পেপার, প্যাকেজিং ম্যাটেরিয়ালস আর নট স্টোর ইন এনি অফ দ্য ফলোয়িং। এগুলো বিভিন্ন জায়গায় রাখা যাবে না, যেরকম বিনেথ স্টেয়ার কেস মানে সিঁড়ির নিচে, ইন দ্য স্টেয়ার ওয়াল স্টেয়ারের সাথে, আফ এগেনস্ট হিট ইকুইপমেন্ট হিটিং ইকুইপমেন্ট যেখানে তাপ উৎপাদন হয় তার উপরে, ক্লোজ ইলেকট্রিক্যাল ক্যাবিনেটের কাছে, ইকুইপমেন্টের কাছে, নিয়ার সোর্স অফ হিট যেখানে তাপ উৎপাদন হয় তার নিকটে। ইফ দ্য ফ্যাসিলিটি ডু নট হ্যাভ এনি ফ্লেমেবল এবং কম্বাস্টেবল ম্যাটেরিয়াল, অ্যান্সার হবে নট অ্যাপ্লিকেবল। এখানে বলছে যে ফ্লেমেবল বা কম্বাস্টেবল ম্যাটেরিয়াল কি সেফ নিরাপদ স্থানে স্টোর করা হয়? ইয়েস। তাহলে এখানে ফ্লেমেবল বা কম্বাস্টেবল ম্যাটেরিয়াল কি? এটা পেপার, ফেব্রিক, উড, প্লাস্টিক, এগুলো কোথায় রাখা যাবে না? সিঁড়ির নিচে রাখা যাবে না, সিঁড়ির সাথে রাখা যাবে না, যেখানে তাপ উৎপাদন হয় তার নিচে তার উপরে রাখা যাবে না, ইলেকট্রিক্যাল বোর্ড বা ইকুইপমেন্টের কাছে রাখা যাবে না, এগুলো বলছে। আর আপনি নট অ্যাপ্লিকেবল কখন দেবেন? ইয়েস না দিয়ে, যদি আপনার প্রতিষ্ঠানে ফ্লেমেবল এবং কম্বাস্টেবল ম্যাটেরিয়াল না থাকে, তাহলে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে ফ্লেমেবল এবং কম্বাস্টেবল ম্যাটেরিয়াল থাকে না। আমরা অ্যান্সারটা হবে কি? ইয়েস। আর পসিবল সোর্সেস অফ ইগনিশন সাফিসিয়েন্ট সেফটি গার্ড মানে জ্বালানির যে উৎসগুলো আছে এটা কি নিরাপদে সংরক্ষিত করা হয়? জি, নিরাপদ সংরক্ষিত করে। যেমনি আপনার গ্যাস, ডিজেল, এটা আপনাকে নিরাপদ সংরক্ষণ না যত্রতত্র থাকে, যে কোনো সময় ফায়ার হতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এরকম না। এটা নিরাপদে সংরক্ষিত, এটা সাফিসিয়েন্ট সেফটি গার্ড দিয়ে সংরক্ষণ করা হয়। কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স। ডাজ দ্য ফ্যাসিলিটি ইউজ কেমিক্যাল অর হ্যাজার্ডাস সাবস্টেন্স? ফ্যাসিলিটি কি কেমিক্যাল এবং হ্যাজার্ডাস সাবস্টেন্স অর্থ বিপজ্জনক পদার্থ, বিভিন্ন ধরনের বিপজ্জনক পদার্থ থাকতে পারে, এটা কি ব্যবহার করা হয় ফ্যাসিলিটিতে? আমরা ইয়েস বানাতে দেবো, যেখানে এই কেমিক্যাল ব্যবহার করা হয়, হ্যাজার্ডাস সাবস্টেন্স ব্যবহার করা হয়। হ্যাজার্ডাস সাবস্টেন্স মিনিং হলো বাংলা অর্থ হলো বিপজ্জনক পদার্থ, যদি ব্যবহার করা হয় তাহলে ইয়েস দেবো। অবশ্যই কম বেশি সব প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, তাহলে ইয়েস যদি দেই তাহলে গাইডলাইনও দেওয়া আছে যে কি কি বিষয়গুলোকে আমরা হ্যাজার্ডাস সাবস্টেন্স হিসেবে মানে ডিক্লেয়ার করবো। এখানে বলছে হ্যাজার্ডাস সাবস্টেন্স মিন কেমিক্যালস দ্যাট এফেক্ট রিপ্রোডাকশন, যেটা প্রজননে মানে প্রভাব ফেলে, কজ বার্থ ডিফেক্ট মানে জন্মদানে বাধা সৃষ্টি করে, ইফ দে আর ক্যান্সার কজ ক্যান্সার হতে পারে, ইরিটেন্ট, অ্যালার্জিক, টক্সিক, ফ্লেমেবল, করোসিভ, এক্সপ্লোসিভ, অক্সিডাইজিং, হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, ডেঞ্জারাস রিয়াকশন হতে পারে। আপনি যখন বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা হ্যাজার্ডাস সাবস্টেন্সগুলো কিনবেন, তার গায়ে লেখা দেখবেন যে এরকম মানে জিএইচএস পিক্টোগ্রাম দিয়ে, গ্লোবালি হারমোনাইজ সিম্বল দিয়ে এই বিষয়গুলো লেখা আছে, কোনটা ইরিট্যান্ট, কোনটা অ্যালার্জি, কোনটা টক্সিক, কোনটা ফ্লেমেবল, কোনটা করোসিভ, কোনটা এক্সপ্লোসিভ, কোনটা অক্সিডাইজিং, হেলথ হ্যাজার্ড,
এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এই যা যেসব কেমিক্যাল এগুলো আছে সবগুলোই হলো আপনার হ্যাজার্ডাস সাবস্টেন্স। ঠিক আছে, তার অথবা কেমিক্যাল যদি ইউজ করেন তো আমরা ইয়েস দেবো, অবশ্যই ইয়েস দেবো, ইয়েস ব্যবহার করি। আর ওয়ার্কার এক্সপোজ টু হ্যাজার্ডাস সাবস্টেন্স ইন দ্য প্রোডাকশন প্রসেস ইন দ্য কোর্স অফ দেয়ার ওয়ার্ক, মানে তাদের প্রোডাকশনের ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে কি শ্রমিকদের এই হ্যাজার্ডাস সাবস্টেন্স মানে বিপজ্জনক পদার্থের সংস্পর্শে আসতে হয়? হ্যাঁ, আসতে হয়। কেন? যেহেতু তারা প্রোডাকশনে কাজ করে, ডাইং এ কাজ করে, ওয়াশিং এ কাজ করে, যদি করে থাকে তাহলে অবশ্যই এই কেমিক্যালের এই বিপজ্জনক আসতে হয়, সংস্পর্শে আসতে হয়। তো আমরা এটা নো দেবো না, ইয়েস দেবো, ইয়েস। আর ওয়ার্কার এক্সপোজ টু হ্যাজার্ডাস সাবস্টেন্স ইন দ্য প্রোডাকশন প্রসেস ইন কেস অফ দেয়ার ওয়ার্ক, জি। হুইচ হ্যাজার্ডাস সাবস্টেন্স আর ওয়ার্ক এক্সপোজ টু, মানে কোন কোন ধরনের, হুইচ হ্যাজার্ডাস সাবস্টেন্স কোন কোন ধরনের বিপজ্জনক পদার্থের আর ওয়ার্কার এক্সপোজ টু সংস্পর্শে আসতে হয়। এখানে আপনি এই যে কমেন্ট বক্সের মতো একটা বক্স আছে, এখানে লিখে দেবেন কয়েকটা বেসিক কেমিক্যালের নাম, যেমনি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি এখানে আমার প্রতিষ্ঠানে যে কেমিক্যালগুলো আছে তার একটা কিছু নাম লিখলাম, আপনি আপনার প্রতিষ্ঠানে যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে কিছু বেসিক কেমিক্যালের নাম এখানে লিখবেন। 163 has all legally required action been taken to assess, monitor, prevent and limit work exposed to chemical and hazardous substance, মানে শ্রমিকদের রাসায়নিক বা বিপজ্জনক পদার্থের সংস্পর্শ এটা মূল্যায়ন, পর্যবেক্ষণ, প্রতিরোধ, সীমিত করার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় কি? ইয়েস, নেওয়া হয়। আমরা ইয়েস দেব। লাইসেন্স ফর অ্যাসিড 164, 164 নম্বর কোশ্চেন। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ দ্য লিগালি রিকোয়ার্ড লাইসেন্স ফর স্টোরেজ অ্যান্ড ইউজ অফ অ্যাসিড? যারা অ্যাসিড ব্যবহার করবে, যারা অ্যাসিড স্টোরেজ করবে, তাদের কিন্তু অ্যাসিড লাইসেন্স লাগবে। এটা কার কাছ থেকে নেওয়া হয়? মানে জেলা প্রশাসকের কাছ থেকে এই অ্যাসিড লাইসেন্স নেওয়া হয় এবং এটা প্রতি বছর রিনিউ করতে হয়। যাদের কেমিক্যাল আছে তাদের অবশ্যই অ্যাসিড লাইসেন্স আছে এবং এটা রাখতে হবে। স্টোরেজ, এখন কেমিক্যাল আমরা কিভাবে স্টোরেজ করব? আসলে কেমিক্যাল কমপ্লায়েন্সটা তিনটা ওয়েতেই ভাগ করা যায়। একটা হলো পারচেসের ক্ষেত্রে কমপ্লায়েন্স মেনটেন করা, স্টোরেজের ক্ষেত্রে কমপ্লায়েন্স মেনটেন করা, আর একটা হলো মানে কেমিক্যাল ইউজেস ফ্লোরে কমপ্লায়েন্স মেনটেন করা। তিনটা ধাপেই কমপ্লায়েন্স মেনটেন না করলে আসলে কেমিক্যাল মানে মেনটেন্যান্সটা ফুলফিল হয় না। আমরা স্টোরেজের ক্ষেত্রে কি কি জিনিস জানতে চাচ্ছি আমরা একটু দেখি। 165, ডাজ দ্য ফ্যাসিলিটি মেনটেন অ্যান ইনভেন্টরি অফ অল কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স ইউজ ইন দ্য ওয়ার্ক প্লেস ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট। এখানে হচ্ছে স্টোরে প্রথমেই হলো কেমিক্যাল ইনভেন্টরি। কেমিক্যাল আসার সাথে সাথে স্টোরে হলো একটা ইনভেন্টরি থাকতে হবে। এই ইনভেন্টরি নিয়ে আমরা যখন হিগের আলোচনা করবো তখন ডিটেলস বলবো ইনভেন্টরিতে কি কি বিষয়গুলো থাকে। অনেক বিষয় থাকে, 10-12টার মতো মানে গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা ইনভেন্টরিতে রাখতে হয়। হ্যাঁ, আমার এটা ইএস হবে যেহেতু কেমিক্যাল আছে এবং স্টোরেজে ইনভেন্টরিও আছে। 166, আর সেফটি ডাটা শিট মানে এসডিএস, ফর্মালি এমএসডি, আগে বলতাম এমএসডিএস, এখন এটাকে মানে স্ট্যান্ডার্ড এসডিএস বলা হয়, সেফটি ডাটা শিট বলা হয়। অ্যাভেলেবল ফর অল কেমিক্যালস ইউজ ইন দ্য ওয়ার্কপ্লেস ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট। প্রতিটা কেমিক্যালের কি এসডিএস বা এমএসডিএস আছে? অবশ্যই আছে। স্টোরে যখন আমরা কেমিক্যাল রাখবো এসডিএস এমএসডিএস দিয়ে রাখতে হয়। আর কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স স্টোর ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা মেনে কি স্টোরেজ করা হয়? ইয়েস। স্টোরেজের আইনি প্রয়োজনীয়তা কি? মানে স্টোরেজ করার জন্য কিছু নিয়মকানুন আছে যেটা আমরা পরের কোশ্চেনে পাবো, না থাকলে আমি আলোচনা করে দেবো। বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে যে কেমিক্যাল রাখার ক্ষেত্রে ডাইস কেমিক্যাল এবং লিকুইড যে কেমিক্যাল আলাদা স্টোরেজ হবে এবং আলাদা জায়গায় থাকবে, এটা প্রথম অবস্থায়। এবং স্টোরেজের রিকোয়ারমেন্টগুলো আছে কেমিক্যালের ক্ষেত্রে, যে আমাকে সেকেন্ডারি কন্টেনমেন্ট লাগবে, এমএসডিএস থাকবে, লেবেলিং থাকবে এবং স্টোরেজটা অবশ্যই কেমিক্যাল এনভায়রনমেন্টাল হতে হবে, মানে পরিবেশ বান্ধব হতে হবে কেমিক্যাল রাখার জন্য। সে পরিবেশ বান্ধব কি? সেটা হলো আপনার স্টোরে মানে পানি ঢুকবে না, আলো ঢুকবে না, তাপমাত্রা যেন সঠিক থাকে, এরকম করে আপনার স্টোরেজটা করতে হবে। এমন জায়গায় স্টোরেজ করলেন যে বৃষ্টি হলে পানি গুড়ি গুড়ি পানি ঢোকে, এমন জায়গায় করলেন রোদের সানলাইট কেমিক্যালের গায়ে মানে সরাসরি লাগে, প্রচণ্ড গরম, এরকম স্টোরেজ থাকলে হবে না। কেমিক্যালের জন্য স্টোরেজ করতে হবে সানলাইটগুলো প্রবেশ করবে না, মানে ওখানে বৃষ্টি পড়বে না, তারপর তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে, এসি থাকতে হবে। কিছু কেমিক্যাল আছে এনজাইম, যেটা আপনি এসি ছাড়া রাখতেই পারবেন না। আচ্ছা, যাই হোক, আসতে সামনে হয়তো কোশ্চেন আছে। আর কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স লেভেল ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, এটা কি কেমিক্যাল লেভেলগুলো রাখা হয়, লেবেল করে রাখা হয়? ইয়েস, লেবেলিংও আছে। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি এডিশনাল সেফটি মেজার ইন প্লেস রিলেটেড স্টোরেজ অফ কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স? এই কেমিক্যাল অথবা বিপজ্জনক পদার্থ রাখার ক্ষেত্রে মানে ফ্যাসিলিটি কি অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে? দেখি আমরা কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা আছে। কেমিক্যাল স্টোরেজ যদি করে থাকে তাহলে এক্সট্রা সিলেক্ট করতে বলা হয়েছে। কেমিক্যাল স্টোরেজ এরিয়া আর অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন কনস্ট্রাক্ট লোকেটেড ফর দ্য সেফ স্টোরেজ অফ কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স। এই যে একটু আগে বললাম, এটা আপনি ডিজাইন থাকতে মানে
আপনাকে এটা লেআউট প্ল্যানে কেমিক্যালটা কোথায় স্টোরেজ হবে এটা এক নম্বরে থাকতে হবে। কনস্ট্রাক্ট এই যে ফিল্ডিংটা নির্মাণ করতে হবে, স্টোরেজটা ওই যে এনভায়রনমেন্টাল কেমিক্যাল এনভায়রনমেন্ট ওয়েতে, মানে হলো যে আপনার সেফ জায়গাতে নির্মাণ করতে যেন মানে রৌদ্র না ঢোকে, বৃষ্টির পানি না ঢোকে, অতিরিক্ত গরম না থাকে, এগুলো কনস্ট্রাক্ট ঠিক রাখতে হবে। অ্যান্ড সেফ স্টোরেজ, এটা নিরাপদ স্টোরেজ। আর স্টোরেজের ক্ষেত্রে কী করতে হয়, আপনাকে ডাইস কেমিক্যাল লিকুইডগুলো আলাদা রাখতে হয় এবং সেকেন্ডারি কন্টেনমেন্ট থাকতে হয়, লেবেল থাকতে হয়, এমএসডিএস থাকতে হয় এবং অথরাইজ পার্সনসরা কেউ ঢুকতে পারবে না, এই জন্য রেস্ট্রিক্টেড রাখতে হয়। তাহলে নর্মাল মানে কমপ্লায়েন্স কেমিক্যাল স্টোরেজের ক্ষেত্রে। কেমিক্যাল স্টোরেজ এরিয়া হ্যাভ মেজার ইন প্লেস, এই যে আছে প্রিভেন্ট অথরাইজ এন্ট্রি, হ্যাঁ অবশ্যই মানে নির্ধারিত ব্যক্তিরা, এদের অথরাইজ পার্সনরাই প্রবেশ করে, এছাড়া যত্র কেউ প্রবেশ করবে না। When not in use, all chemical containers are properly kept and stored away so as to prevent spillage, leakage and unsafe exposure to water. সুন্দর কথা বলছে। When not in use মানে যখন কেমিক্যাল ব্যবহার করা হবে না, এর মানে হলো মানে মেইন স্টোর যেখানে কেমিক্যাল ব্যবহার করা হয় না, মানে ইনটেক রাখা হয়, ওখানে যখন কেমিক্যাল রাখা হবে তখন কি সুন্দর করে ঢেকে রাখা হয়, মানে কভার ক্যাপ করে রাখা হয়, মানে মানে উপরে খোলা কেমিক্যাল না, উপরে ক্যাপ করে রাখা, আটকানো কি থাকে, জি থাকবে। স্ট্রেস অ্যাওয়ে সো অ্যাজ টু প্রিভেন্ট স্পিলেজ, যেন পড়ে না যেতে পারে সেই ব্যবস্থা কি করে রাখা হয়, হ্যাঁ ওইভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয় যেন কেমিক্যাল না পড়তে পারে। আর কি করতে হয়, লিকেজ যাতে না হয়, ছিদ্র না হয়, সে ব্যবস্থা করা হয়, অবশ্যই করা হয়। তাহলে এই যে রিকোয়ারমেন্ট রয়েছে, আপনার কেমিক্যাল মেইন স্টোরে কিন্তু মানে স্পিল কিটস থাকতে হবে এবং হলো যে আই ওয়াশ বা শাওয়ার সেগুলোও কিন্তু রাখতে হবে। তাহলে হ্যাঁ এগুলো রাখা হয়, এটা আমরা এক্স দিয়ে সিলেক্ট করবো। 172 chemical storage area with flammable chemical are equipped with an automatic fire extinguisher system. যে কেমিক্যাল স্টোরে ফ্লেমেবল কেমিক্যাল আছে সেখানে কি অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম ব্যবস্থা করা আছে। এখন অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম কি, আমরা যে এক্সটিংগুইশার যে ব্যবহার করি মানে বোতল ব্যবহার করি, এটা কিন্তু অটোমেটিক না, এখানে একজন লোক গিয়ে অপারেট করতে হয়, গিয়ারে চাপ দিতে হয়। আর অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার হলো আপনার স্প্রিংকলারের মতো, যেমন অতিরিক্ত তাপ হলে স্প্রিংকলারের বাল্ব ফেটে পানি পড়ে, আর অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার হলো এরকমই একটা বলের মতো করে রাখা, বড় একটা বল যার ভিতরে মানে ড্রাই পাউডার আছে, ওটা যখন তাপমাত্রা পাবে নির্দিষ্ট তখন ফেটে গিয়ে ওরকম অটো মানে পাউডারটা ছড়িয়ে যাবে যাতে করে নিভে যায়, এটাকে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার। এটা অনেক জায়গাতে আছে ভালো ভালো প্রতিষ্ঠানে। ইন কেস অফ এমার্জেন্সি দেয়ার আর ইজি এন্ট্রি অ্যান্ড এক্সিট টু অল কেমিক্যাল স্টোরেজ এরিয়া, মানে বিশেষ মুহূর্তে জরুরি মুহূর্তে কেমিক্যাল স্টোরেজ থেকে সহজে বের হতে পারবে, সহজে ঢুকতে পারবে, এরকম কি ব্যবস্থা আছে? অবশ্যই আছে, যেহেতু ফ্যাক্টরির ভিতরে এবং এটা প্রপারলি সব দরজা জানলা যেটা আছে বাইরের থেকে মানে পুশ করলেই খুলে যাবে, এভাবে তৈরি করা আছে। কেমিক্যাল স্টোরেজ এরিয়া হ্যাভ অ্যান অ্যালার্ম নোটিফিকেশন সিস্টেম, এখানে কি অ্যালার্ম নোটিফিকেশন সিস্টেম আছে? অবশ্যই আছে, ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে, যদি কোনো দুর্ঘটনা হয়, তাপ উৎপাদন হয়, ধোয়া হয়, আগুন লাগে, তাহলে সেটা অ্যালার্ম যায়। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, এটা ঠিক না। হ্যান্ডেলিং, এখন হচ্ছে কেমিক্যাল হ্যান্ডেলিং এর ক্ষেত্রে বললাম না কেমিক্যালটা তিনটা স্টেপে হলো যে কমপ্লেক্স মেনটেন করে, পার্চেজের ক্ষেত্রে, স্টোরেজের ক্ষেত্রে আর হ্যান্ডেলিং এর ক্ষেত্রে। তো পার্চেজের ক্ষেত্রে কি মেনটেন করে সেটা আসলে এখানে কোশ্চেন নাই, একটু বলে দিই। পার্চেজের ক্ষেত্রে যে কেমিক্যাল পার্চেস করবে সে আসলে দেখে নেবে যে তার কেমিক্যাল কমপ্লায়েন্স মিট করে কিনা, বাইরের রিকোয়ারমেন্ট মিট করে কিনা, মানে যার জেডডিএসসি আছে সে জেডডিএসসি লেভেলগুলো মিট করে কিনা, যার গডস আছে গডসের লেভেলগুলো মিট করে কিনা, এক। দ্বিতীয়ত সমস্ত কেমিক্যাল এমএসডিএস বা লেভেলিংগুলো ওখান থেকে এমএসডিএসগুলো পার্চেসের কাছ থেকে কালেক্ট করে নিতে হবে, এটা হলো যে পার্চেসের ক্ষেত্রে কমপ্লায়েন্স। আর স্টোরেজের ক্ষেত্রে কমপ্লায়েন্স তখন আলোচনা হলো, এখন হ্যান্ডেলিং এর ক্ষেত্রে কি আছে। আর ওয়ার্কার ট্রেনিং অন কেমিক্যাল হ্যাজার্ডস অ্যান্ড সেফ ওয়ার্ক প্র্যাকটিস পার্টিকুলার টু দেয়ার জব অ্যাসাইনমেন্ট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, মানে হলো যে যাদের জব অ্যাসাইন করা এই কেমিক্যালটা পরিচালনা করবে, কেমিক্যাল নিয়ে কাজ করবে, তাদের কি মানে কেমিক্যাল হ্যান্ডলিং সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়? ইয়েস, কেমিক্যাল হ্যান্ডলিং ট্রেনিং দেওয়া হয়। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোইং মেজার ইন প্লেস টু ইনশিওর সেফ হ্যান্ডলিং অফ কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স, মানে ফ্যাসিলিটি কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এই নিরাপদে কিভাবে কেমিক্যাল অথবা বিপজ্জনক যে রাসায়নিক পদার্থ হ্যান্ডেল করবে এ সম্পর্কে কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 177 ট্রেনিং রেকর্ড অন কেমিক্যাল ইউজ অ্যান্ড হ্যান্ডলিং অ্যান্ড ডিসপোজাল অ্যান্ড স্পিল ক্লিন আপ আর মেনটেন ফর অ্যাটলিস্ট 12 মান্থ, মানে কেমিক্যাল হ্যান্ডেলিং এর ট্রেনিংটা অথবা ডিসপোজাল রেকর্ডটা অথবা স্পিলের যে ক্লিন করেছে সেই রেকর্ডটা, এটা কি 12 মাস পর্যন্ত সংরক্ষণ করা হয়? ইয়েস, রাখা হয়। এখানে তিনটে বিষয়, কেমিক্যালের উপর ট্রেনিং দিতে হবে, স্পিল ড্রিল করতে হবে, স্পিল ড্রিলের রেকর্ড করতে হবে এবং প্রকৃত স্পিলেস হলেও সেটা রেকর্ড রাখতে হবে, তিনটা মিনিমাম 12 মাস পর্যন্ত রাখতে হবে, যেহেতু এসএলসিবি প্রিভিয়াস 12 মাস ভেরিফিকেশন করে। আমরা বুঝতে পারছেন কি, এক হলো যে কেমিক্যাল ট্রেনিংটা
দ্বিতীয় কেমিক্যাল স্পিল ড্রিল আছে, কিন্তু মানে কেমিক্যাল পড়ে গেলে কিভাবে এটাকে তুলবে এটার জন্য এটা ড্রিল করতে হয়, মানে স্পিল কিটস রাখতে হয় এবং একটু কেমিক্যালের মতো কিছু পানি অথবা কেমিক্যাল ফেলে দিয়ে ওটাকে কীভাবে মুছতে হবে, চারদিক থেকে কেমিক্যাল ছড়িয়ে না যেতে পারে, তাই এটাকে ব্যারিকেড দিতে হবে এবং প্রপার পিপি পরে ওটাকে তুলতে হবে, ওটাকে ড্রিল করতে হয়। এবং প্রকৃতপক্ষে যদি কেমিক্যাল পড়ে যায় তাহলে তার রেকর্ডটাও ফুলে রাখতে হবে কাগজ, মানে ডকুমেন্টেড করে যে অমুক তারিখে এতটার সময় এই কারণে পায়ে বেঁধে বা এরকম হয় এত লিটার কেমিক্যাল পড়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, অ্যাপ্রোপ্রিয়েট কন্টেইনার আর ইউজ ফর ডিসপেন্সিং অল কেমিক্যাল, মানে কেমিক্যাল বিতরণের ক্ষেত্রে কি অ্যাপ্রোপ্রিয়েট কন্টেনারগুলো ব্যবহার করা হয়, মানে ডেজিগনেটেড কন্টেনার যেই কেমিক্যালের জন্য এই কন্টেনার না, একটা কন্টেনার বিভিন্ন কেমিক্যালের ক্ষেত্রে, ডাইসের ক্ষেত্রেও লিকুইডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অথবা এমন এমন কন্টেনার ব্যবহার করা হয় যেটা মানুষের মানে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে, খাবারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা জুটির ক্ষেত্রে, এরকম না, মানে ডেজিগনেটেড আপনাকে কন্টেনার ব্যবহার করতে হবে। রিটেন প্রসিডিওর আর ইন প্লেস ফর রিপোর্টিং অ্যান্ড রেসপন্ডিং টু কেমিক্যাল স্পিলেস ইনসাইড দ্য প্রোডাকশন এরিয়া। এই যে বললাম কেমিক্যাল যদি স্পেল হয় এটা আপনাকে রিটেন এটা প্রসিডিওর থাকতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে, এটা এক্সপ্লেট করবো, এটা করা হয়। এ কমপ্লিট স্পিল কিটস ইজ অ্যাভেলেবেল ফর ইউজ, অবশ্যই প্রত্যেকটা ফ্লোরে মানে যেখানে কেমিক্যাল ইউজ হয় সেখানেও স্পিল কিটস রাখতে হবে, স্টোরেও স্পিল কিটস রাখতে হবে। 181 কেমিক্যাল আর নট ডিসপোজ অফ ইন ওয়েস্ট বিন কন্টেইনার হুইচ ইজ জেনারেলি ইউজ ফর ফুড অ্যান্ড ড্রিঙ্ক। একটু আগে বলেছিলাম যে কেমিক্যাল যে যে পাত্রে দেওয়া হবে সেটা ওই যে খাবারের পাত্র বা ড্রিঙ্কিংয়ের পাত্র এরকম হতে হবে না, মানে ডেজিগনেটেড একটা পাত্রেই কেমিক্যাল ব্যবহার করতে হবে। অবশ্যই আমরা ওরকম খাবারের পাত্র অথবা ড্রিঙ্কিংয়ের পাত্রে কেমিক্যাল দিই না, এটা আলাদা করেই থাকে, এটা এক্সিলেট করবো। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোইং সেফটি মেজার ইন প্লেস রিগার্ডিং আই ওয়াশ স্টেশন এবং শাওয়ার। বলছে আই ওয়াশ স্টেশন এবং শাওয়ার সম্পর্কে কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যদি করে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। আই ওয়াশ স্টেশন অ্যান্ড শাওয়ার আর ক্লিয়ার আইডেন্টিফাইবেল, অবশ্যই সহজেই এটা দেখা যায় এবং এটা আই ওয়াশ এবং শাওয়ারটা আইডেন্টিফাই করা আছে, এটা এক্স সিলেক্ট করবো। আই ওয়াশ স্টেশন অ্যান্ড শাওয়ার আর ইজি টু অ্যাক্সেস, সহজেই প্রবেশ করা যায় না এমন জায়গায়, মানে সেখানে প্রবেশ করতে খুবই কষ্ট হবে, চোখে কেমিক্যাল ঢুকছে তো দেখা যাবে যে মানে চোখে এমনিই তো তাকানো যায় না, এবার এমন জায়গায় চিপা জায়গায় রাখা যায় তো প্রবেশ করা তো মুশকিল, এরকম না হবে, ইজি টু অ্যাক্সেস হতে হবে। আই ওয়াশ স্টেশন অ্যান্ড শাওয়ার আর ক্লিয়ার টু ডেব্রিজ ক্লাটার অ্যান্ড ডেব্রিজ, মানে আই ওয়াশ স্টেশনটা এমন রাখছেন ওখানে কিছু ড্রাম ড্রাম ফালাই টেলাই ওটাকে একদম ব্লক করে রাখছেন, ডেব্রিজ করে রাখছেন, এরকম না, এটা ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার টু ডেব্রিজ, কোনো ধরনের ডেব্রিজ থাকতে পারবে না। 185 আই ওয়াশ স্টেশন অ্যান্ড শাওয়ার আর পোর্টেবল ওয়াটার এট দ্য রাইট টেম্প অ্যান্ড ফ্রেশ। এখন এখানে টেম্প দ্বারা তো আর আসলে আই ওয়াশ স্টেশন থেকে পানি বের হয় না, এটা প্রেশারের দ্বারা হয়। আই ওয়াশ স্টেশনের যে প্রেশার গিয়ার আছে, প্যাডেল আছে বা হ্যান্ডেল যেটা আছে, এটা যেন চাপ দিলেই যেন পানিটা বের হয়ে আসে, জি এভাবেই মেনটেন করা হয়। আই ওয়াশ স্টেশন আর শাওয়ার আর রেগুলারলি ইন্সপেক্ট, নিয়মিত এটাকে মানে ইন্সপেকশন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, মেনটেন্যান্স করতে হবে লোক দিয়ে, সপ্তাহে একবার তো 15 দিনে একবার ঘুরে দেখবে যে আই ওয়াশের প্যাডেলটা ঠিক আছে কিনা, চেনটা সিকলটা ঠিক আছে কিনা, পানিটা ঠিক মতো পড়ে কিনা, শাওয়ারটা ঠিক আছে কিনা, চেক দিয়ে একটা চেকলিস্ট থাকবে এবং ওইখানে সিগনেচার দিয়ে টিক টিক দিয়ে সিগনেচার করে আসবে, নন অফ দেওয়া উপরে একটা না, এটা আমরা চুজ রাখবো। ডু ওয়ার্কার এক্সপোজ টু কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ডাস সাবস্টেন্স এক্সিড লিগাল রিকোয়ারমেন্ট, জি এটা ইয়েস দেবো, কারণ কেমিক্যাল এক্সপোজ যে করা হয় অথবা হ্যাজার্ডাসগুলো এগুলো আইন অনুযায়ী আইনের প্রয়োজনীয়তা মেনেই করা হয়। 189 গ্যাস সিলিন্ডার, ডাজ দ্য ফ্যাসিলিটি ইউজ কম্প্রেসার গ্যাস সিলিন্ডার কম্প্রেসড গ্যাস সিলিন্ডার, যদি প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে ইয়েস দেবেন আর না ব্যবহার করেন তাহলে নো দেবেন। আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল টু কমপ্লাই উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট নট কভার এলসওয়্যার রিগার্ডিং কেমিক্যাল হ্যাজার্ডাস সাবস্টেন্স। আমরা এতক্ষণ কেমিক্যাল এবং হ্যাজার্ডাস সাবস্টেন্স সম্পর্কে যেসব বিষয়গুলো দেখলাম এর বাইরেও যদি কোনো বিষয় থাকে সেটা কি আমরা মানতে ব্যর্থ না, ব্যর্থ না। বলছে আর ফ্যাসিলিটি প্র্যাকটিস টু ফেল, ফ্যাসিলিটি কি মানতে ব্যর্থ কমপ্লিট লিগাল রিকোয়ারমেন্ট আইনি প্রয়োজনীয়তা নট কভার এলসওয়্যার রিগার্ডিং, মানে এতক্ষণ পর্যন্ত যে এই কেমিক্যাল এবং হ্যাজার্ডাস সাবস্টেন্স সম্পর্কে যে কোশ্চেনগুলো দেখে আসছি এর বাইরেও যদি আপনার থেকে থাকে সেটাকে আপনি মানতে ব্যর্থ না, লতে যা আছে সেগুলো আমরা মানতে পুরোপুরি সক্ষম। ট্রেন is required health and safety training for worker offered free of charge and does it take place during working hour। আমাদের হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং দিই, এটা কি ফ্রি অফ চার্জে দেয়, বিনামূল্যে দেয় না টাকা নেই? এবার হলো যে এটা কি ওয়ার্কিং আওয়ারের মধ্যে দেয় না ওয়ার্কিং আওয়ার পরে দেয়? ইয়েস, এটা আমরা বিনামূল্যেই দিই এবং ওয়ার্কিং আওয়ারের মধ্যেই দিই। ফ্যাসিলিটি কি শ্রমিকদের হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিংটি ফ্রি দেন এবং ওয়ার্কিং আওয়ারের মধ্যেই দেন? জি ইয়েস। ইমিনেন্ট ডেঞ্জার, এখন একটু বলে নেই হোয়াট ইজ ইমিনেন্ট ডেঞ্জার। ইমিনেন্ট ডেঞ্জার হলো এমন একটা বিষয়, সেটা হলো মানে এখনই দুর্ঘটনা ঘটতে পারে, এটা ইমিনেন্ট ডেঞ্জার, এখনই ঘটতে পারে, ইমিনেন্ট তাৎক্ষণিক ঘটতে পারে দুর্ঘটনাটা। যেরকম আপনি ফ্লোরে কাজ করতেছেন, দেখতেছেন বিল্ডিংটা হেলে গেছে,
ইমিনেন্ট ডেঞ্জার, বিল্ডিংটা বিশালটা ফাটেও ধরছে, ইমিনেন্ট ডেঞ্জার। আপনি দেখতেছেন যে কোনো একটা জায়গায় আগুনের স্ফুলিঙ্গ এরকম উড়ে উড়ে বারবার একটা ফেব্রিকের উপরে পড়তেছে, ইমিনেন্ট ডেঞ্জার, এখনই এই দুর্ঘটনা ঘটতে পারে। আপনি দেখেন কোথায় স্পার্ক করতেছে, ইমিনেন্ট ডেঞ্জার, তাই না? এরকম যদি আপনি দেখতেছেন যে আপনার সব দরজা জানলা সব লক করে ফেলতেছে, এটা ইমিনেন্ট ডেঞ্জার, মানে এটা যে কোনো সময় দুর্ঘটনা আপনার করতে পারে, ইমিনেন্ট ডেঞ্জার। আপনার ভূমিকম্প হয়েছে, ইমিনেন্ট ডেঞ্জার। আপনার কোথাও আগুনের উৎস সৃষ্টি হচ্ছে, ইমিনেন্ট ডেঞ্জার, তাই না? মানে প্রচুর মানে ফ্লাড হচ্ছে, বন্যা হচ্ছে, পানিতে ভেসে যাচ্ছে, নিষ্প্রভ উঠে গেছে, ইমিনেন্ট ডেঞ্জার। মানে যে কোনো সময় জীবনের মানে হুমকি হয়ে দাঁড়ায় এমন কোনো ঘটনা ইমিনেন্ট ডেঞ্জার। তাহলে 192 নম্বর কোশ্চেনটা কি? আর ওয়ার্কার সাবজেক্ট টু নেগেটিভ কনসিকুয়েন্স ইফ দে রিমুভ দেমসেলফ ফ্রম ওয়ার্ক স্টেশন দ্যাট দে বিলিভ প্রেজেন্ট অ্যান ইমিনেন্ট অ্যান্ড সিরিয়াস ডেঞ্জার অফ লাইফ অর হেলথ। আর ওয়ার্কার সাবজেক্ট টু নেগেটিভ কনসিকুয়েন্স, শ্রমিকরা কি নেতিবাচক পরিণতির শিকার হয় ইফ যদি দে রিমুভ দেমসেলফ ফ্রম দ্য ওয়ার্ক স্টেশন, শ্রমিকরা যদি তাদেরকে এই কাজের এরিয়া থেকে নিজেদেরকে সেফ দূরত্বে নিয়ে আসে, দ্যাট দে বিলিভ প্রেজেন্ট অ্যান ইমিনেন্ট অ্যান্ড সিরিয়াস ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড হেলথ, তারা বিশ্বাস করে যে এখনই জীবন এবং স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক ঝুঁকি রয়েছে। তাহলে কি হয়েছে? শ্রমিক পুরো অর্থ দ্বারাই কি, শ্রমিকরা যদি মনে করে তাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে এই মুহূর্তে, এক্ষেত্রে তারা যদি ওই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, মানে ওয়ার্ক স্টেশন ছিল ফ্লোর, এখান থেকে নিচে তারা সবাই নেমে নিচে নামছে, তাহলে কি তারা নেতিবাচক পরিণতির শিকার হয় ম্যানেজমেন্টের কাছে? না, এটা বলাই আছে, পারমিশনও দেওয়া আছে এবং ট্রেনিংও করা হয় যে এমার্জেন্সি সিচুয়েশন কোনো ধরনের ইমিনেন্ট ডেঞ্জার দেখলে তোমরা ওয়ার্ক স্টেশন ত্যাগ করে নিরাপদ স্থানে নেমে আসবে। নো, কোনো নেতিবাচক পরিণতির শিকার হয় না, এটার অ্যান্সার হবে নো। সোশ্যাল কি স্পেশাল ক্যাটাগরিজ আর প্রেগনেন্ট অ্যান্ড নার্সিং ওয়ার্কার প্রোটেক্ট অ্যাগেনস্ট সেফ অ্যান্ড হেলথ রিস্ক ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট। আর প্রেগনেন্ট তো বুঝি গর্ভবতী মা, অ্যান্ড নার্সিং ওয়ার্কার, এখানে নার্সিং ওয়ার্কার এসএসসিবিতে বোঝাচ্ছে দুগ্ধদানকারী মা, প্রোটেক্ট রক্ষা পায় অ্যাগেনস্ট থেকে, সেফ অ্যান্ড হেলথ হ্যাজার্ড নিরাপত্তা স্বাস্থ্য ঝুঁকি থেকে, ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট মানে আইনে প্রেগনেন্ট ওয়ার্কার এবং দুগ্ধবতী মায়ের যে নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে সেটা কি তারা যথাযথভাবে পায়? ইয়েস, সেটা তাকে পায়, তার অ্যান্সার হবে ইয়েস। তা আমরা এই পর্যন্ত আজকে মেবি 137 থেকে শুরু করে 193 পর্যন্ত টোটাল 57 কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 194 থেকে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।